নিজের চেয়ে ১০ বছরের বড় বাবার বন্ধুর ছেলেকে বিয়ে করার কথা ভাবতেই চমকে উঠল তরি, তাও আবার মাত্র ১৮ বছর বয়সে। না না, এটা হতেই পারে না। এক নয়, দুই নয়, প্রায় গোটা ১০-এর মতো বয়সের পার্থক্য। পাত্রের নাম আহসান সারোয়ার, তরির বাবার বাল্য বন্ধুর ছেলে। পেশায় ব্যবসায়ী, বাবার সঙ্গে ব্যবসার কাজ সামলায়। তবে তরি মানুষটাকে ছোটবেলায় কয়েকবার দেখলেও বড় হবার পর তার সঙ্গে সাক্ষাৎ মাত্র ২-১ বার। তরি চোখ বন্ধ করে সেই স্মৃতিচারণের চেষ্টা করল। আবছা আবছা কিছু বিষয় মনেও পড়ল। লোকটা উজ্জ্বল শ্যামলা বর্ণের, চেহারার গঠন লম্বাটে, কণ্ঠস্বর বেশ ভারী, মুখমণ্ডলে ছিল অকৃত্রিম আভিজাত্যের ছাপ। আহসান নামক লোকটির কথা ভাবতেই তরি সর্বাঙ্গ সহসাই কেঁপে উঠল। চোখ খুলে এসে এদিক ওদিক তাকালো। এরূপ অপরিচিত আগন্তুকের সঙ্গে সে কিভাবে সারা জীবন কাটাবে? কথা তো দূরে থাক, লোকটির দিকে সে কখনো মাথা তুলে সরাসরি তাকিয়েও দেখেনি। যেটুকু অবলোকন করেছে তাও ঘটেছে আর চোখে। তবে তরি আর কিছু ভাবতে পারল না। এক দৌড়ে ছুটে গেল মা মনোয়ারার কাছে। মনোয়ারা চাল থেকে কঙ্কর বাসতে ব্যস্ত তখন। নিজের ইতস্তত বোধ কাটানোর সহায়ক হিসেবে তরি ওনারই আঁচল হাত দিয়ে মোছরামুছরি করতে লাগল। মনোয়ারা স্বল্প আওয়াজ পেয়ে মেয়ের দিকে ফিরে তাকাল। তরির মাথা নিচু দেখে কিছুটা আন্দাজ হয়তো করেই ফেলল। মায়ের মন বলে কথা। তরি ভীত স্বরে বলল, আমি কিছু বলতে চাই। মনোয়ারা জবাবে বললেন, বলো, আমি তো মুখ বেঁধে রাখিনি তোমার। তরি মাথা নিচু করে বলল, বিয়ের বিষয়ে কথা বলতে চাই। মনোয়ারা চালের পাত্র ছেড়ে সোজা হয়ে বসে মেয়ের দিকে তাকালেন। তরি এবার মায়ের কাছে এসে বসল। ইতস্তত বোধটা যেন কিছুটা কমল তার। শান্ত গলায় বলল, আমি এই বিয়েটা করতে চাই না। মনোয়ারা প্রতিউত্তরে বললেন, কেন? পাত্রের ভেতরে কোনো কমতি আছে? স্বভাবে কোনো দোষ দেখেছো কি? তরি আড়ষ্ট হয়ে বলল, আমি আরো পড়তে চাই, জানতে চাই। বিয়ে হলে পড়াশোনার কি হবে? মনোয়ারা শান্ত স্বরে বললেন, পড়াশোনার ব্যাপারে কখনো বাধা দেয়নি, ভবিষ্যতেও কোনো বাধা দেব না। পড়াশোনার ব্যাপারে পাত্রপক্ষেরও কোনো দ্বিমত নেই। ইচ্ছে থাকলে বিয়ের পরও পড়াশোনা চালিয়ে নেওয়া যায়। আহসান তো বাচ্চা ছেলে নয় যে তোমার বই খাতা কুটি কুটি করে ছিঁড়ে ফেলবে। তরি অত্যন্ত নরম স্বরে বলল, ওনার বয়সটা খুব বেশি, গুনে গুনে আমার থেকে ১০ বছরের বড়। মনোয়ারা উত্তরে বললেন, আমার আর তোমার বাবার বয়সের পার্থক্য 10 বছর। তবু কি আমাদের মধ্যে কোনো অশান্তি ঝগড়া বিবাদ দেখেছো কখনো? তরি নিচু স্বরে বলল। কিন্তু আমি তো মনোয়ারা আর বাকি কথাটুকু শোনার অপেক্ষা করল না, কঠিন স্বরে বললেন, পড়াশোনার বিষয়টা তোমার নিশ্চয় কি বাহানা। পাত্র তোমার পছন্দ হয়নি, এই তো? তবে কেমন পাত্র চাও? রাজপুত্র? ঘোড়ায় চড়ে পরের দেশ থেকে তোমায় নিতে আসবে? এসব অহেতুক আশাকে মন থেকে বিতাড়িত করো। রাজপুত্র বিয়ে করতে হলে তোমাকেও রাজকন্যা হতে হবে। তুমি কি রাজকন্যা? তরির দিকে প্রশ্নের বাণ ছুড়ে দিতেই ও এদিক ওদিক মাথা দুলিয়ে না বোঝাল। মনোয়ারার কণ্ঠস্বর এবার কিছুটা নরম হলো। মেয়েকে কোমল হয়ে বললেন, বাবা মারা মেয়েদেরকে এই সমাজে কেউ মূল্য দেয় না মা। তোমার বাবা আমাকে নিঃস্ব করে দিয়ে চলে গেছে। বাড়িতে এখন কোনো পুরুষ মানুষ নেই। তোমাকে আর গুনগুনকে বুকে জড়িয়ে ধরে ভয়ে ভয়ে রাত কাটাতে হয়। পাছে কেউ যদি আশ্রব দিনে কাটতে পারে। আমার কিছু হয়ে গেলে গুনগুনকে বা তোমাকে কে দেখবে? জানি আমাকে হয়তো এখন তোমার খুব কঠিন হৃদয়ের মানুষ মনে হবে, কিন্তু আমি তোমার ভালো বই মন্দ ভাবছি না। তোমার বড় চাচা তার জুয়ারি ছেলের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি একা তোমার সুরক্ষিত রাখতে পারবো না। ভেবে নাও, আমি নিজের জায়গায় আহসানকে রেখে তোমার হাত তুলে দিচ্ছি। এটুকু বিশ্বাস আমাকে করতে পারবে না? তরি কোনো জবাব দিল না। মায়ের যুক্তির কাছে সে হেরে গেছে। শুধুমাত্র মাথা দুলিয়ে হ্যাঁ বোঝাল। মনোয়ারা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। স্বামী হায়দারকে হারানোর পর থেকে সংসারে একের পর এক ঝামেলা যেন লেগেই রয়েছে। বাড়ির কর্তা ব্যতীত দুটি সন্তানকে এক হাতে মানুষ করা চারটিখানি কথা নয়। হায়দার গত হয়েছেন ৬ মাস, তবে মনোয়ারার মনে হয় এটা যেন মাস নয়, বছর। সম্পদ নিয়ে হায়দারের ভাই বোনদের দ্বন্দ্ব বিবাদের অন্ত নেই।
অপরদিকে হায়দারের বড় ভাই হারুনের চোখ পড়েছে নিজ ভাতিজি তরির দিকে। যে কোনো মূল্যে তরিকে নিজের নেশারু জুয়ারু ছেলের বউ করে ঘরে তুলতে চান। হায়দার বেঁচে থাকাকালীনও হারুন বেশ কয়েকবার প্রস্তাব পাঠিয়েছিলেন। হায়দার তা কৌশলে এড়িয়ে গেছেন। কেউ কি চাবে নিজের মেয়েকে অমন অপাত্রের হাতে তুলে দিতে? পরিস্থিতি আজ হাতের বাইরে চলে গেছে। হারুন বিভিন্ন কলা কৌশলে তরিকে হাত করতে চাইছেন। তরির পেছনে যেন উঠে পড়ে লেগেছেন। তাই পরিস্থিতি সামাল দিতে হায়দারের ছোটবেলার বন্ধু ও ব্যবসায়ের সঙ্গী মাজদাক সারোয়ারের বিবাহযোগ্য ছেলের সঙ্গে নিজ কন্যার বিয়ে ঠিক করেছেন মনোয়ারা। হায়দারের কাছে সে অনেকবার শুনেছে আহসানের কথা, সরাসরি দেখেছেও। আচরণে গগনচুম্বী নম্রতা, ভদ্রতা, মিষ্টিভাষী ও বেশ হাসিখুশি। একেবারে তরির জন্য সুযোগ্য পাত্র। আহসানকে হাতছাড়া করার মতো ভুল মনোয়ারা করতে চাননি। নিজে থেকে বিয়ের কথা তুলতেও বড্ড ইতস্তত বোধ করছিলেন। কিন্তু অদৃষ্টের কি লীলা খেলা! মনোয়ারাকে বিস্মিত করে দিয়ে মাজদাক গিন্নি শোভা আহসানের জন্য তরিকে চেয়ে বসলেন কোনো দাবি দাওয়া ছাড়াই। যোগ্য পাত্রকে হাতের মুঠোয় পেয়ে মনোয়ারাও আর বিলম্ব করলেন না। বিয়ের পাকাপোক্ত কথা শেষ করে দ্রুতই বিয়ের আয়োজন শুরু করলেন। একগুচ্ছ অনিচ্ছা নিয়ে তরি বিয়েতে রাজি হলো। নিতান্তই মায়ের কথা ভেবে তাকে বিয়েটা করতে হচ্ছে, না হলে তার চেয়ে বয়সে এত বড় একটা লোককে বিয়ে করতে বয়ে গিয়েছিল। তরির বান্ধবীরা তার বিয়ের কথা শুনে হেসে কুটি কুটি। তরি বারবার বলতো পড়াশোনার পর্ব চুকিয়েই সে বিয়ের প্রীতে বসবে। আজ তার সেই মিথ্যে অহংকার চূর্ণ হবার পথে। তরির বান্ধবীরা যখন তার বিয়ে নিয়ে খুচরো আলাপে ব্যস্ত, তরি তখন মন খারাপে আসক্ত। আজ তার বাবা বেঁচে থাকলে কখনোই তাকে এরূপ পরিস্থিতিতে পড়তে হতো না। কি রে বউ, সাজের বহর তো ভালোই দেখছি, যেন এক লাল পরী। এত সেজেগুজে লাভ কি? রাতে তো দুলাভাই সবকিছুর ওপরে তাণ্ডব চালাবে। তরি নিজের বান্ধবী মিশমির এরূপ বক্তব্য শুনে মুখ নামিয়ে নিল। অন্যরা হেসে ফেললেও তরি হাসল না, কিংবা লজ্জা পাওয়ার ভানও করল না। খুব গম্ভীর করে বসে রইল। কাটার মতো বিচ্ছে তার গায়ে কথাগুলো। তবে তরির বান্ধবীগণের হাসি ঠাট্টা বেশিক্ষণ স্থায়ী হলো না। মনোয়ারা এসে সকলকে বললেন, কাজী সাহেব নিচে এসে বসে আছেন, বরযাত্রীও এসে গেছে, তাড়াতাড়ি তরিকে পাঠাও। মনোয়ারার তাড়া খেয়ে তরিকে নিচে পাঠিয়ে দেওয়া হলো। তরি নিচে গিয়ে বসতেই কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। তরি মাথা নিচু করে বসেই রইল। তরির অপর পাশে বরের বেশে বসে থাকা আহসানকে একবারও মাথা উঁচু করে দেখার প্রয়োজনও বোধ করল না। কবুল বলার ঠিক আগ মুহূর্তে তরি মাথা তুলতেই পরস্পরের চোখাচোখি হলো। তরি মুহূর্তেই নিজের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। সরাসরি না বললেও তরি চোখের ভাষায় বলে দিতে সক্ষম ছিল যে সে এই বিয়েতে রাজি নয়। অতঃপর দুই পক্ষের সম্মতি দান ও কবুল বলার মাধ্যমে বিয়ে কার্য সম্পাদন হলো। মনোয়ারা তরির দিকে তাকিয়ে চোখ মুছলেন। তরির বিয়ে নিয়ে হায়দারের কত স্বপ্ন ছিল। সবসময় বলতেন তরিকে তিনি রাজপুত্রের সঙ্গে বিয়ে দেবেন। তরি পড়াশোনা করে অনেক বড় হবে। মনোয়ারা কখনোই ভাবেনি হায়দার চলে যাওয়ার পর সবকিছু এভাবে এলোমেলো হয়ে যাবে। তরির বিয়েতে তার চাচা ফুফিদের দাওয়াতে করলেও হারুনের জয়ের ধরে তারা কেউই আসেননি। পাড়া প্রতিবেশী ও স্বল্প মানুষ নিয়েই বিয়েটা হয়েছে। 7-5 ভাবতে ভাবতেই তরির বিদায় বেলা এগিয়ে এলো। বিদায়ের সময়ে মা মেয়ে উভয়ের কান্না দেখে সকলের চোখেই পানি চিকচিক করছিল। 9 বছরের ক্লাস 4-এ পড়ুয়া অভুজ গুনগুন তো কিছুতেই বোনকে ছাড়তে চাইছিল না। নিজের নরম কোমল হাত দিয়ে তরির শাড়ির আঁচল আগলে বসে রইল, কিন্তু বিশেষ সুবিধা করে উঠতে পারল না। তরি কাঁদতে কাঁদতে গাড়িতে গিয়ে বসল। গাড়ির মাঝ বরাবর সিটে বসেছে সে। বাম সাইডে বসেছে আহসান নামক এক অসহ্য লোক। ডান সাইডে একটা কম বয়সী মেয়ে, খুব সম্ভবত সে আহসান সাহেবের বোন। তরি সেদিকে তেমন মনোনিবেশ করল না। তার এখন বুক ফেটে কান্না পাচ্ছে। চেনা মুখগুলোকে ছেড়ে যেতে তার বড্ড কষ্ট হচ্ছে। আচ্ছা, গুনগুন কিভাবে তাকে ছাড়া থাকবে? তরিও যে গুনগুনকে না জড়িয়ে ধরলে ঘুম আসে না। এসব ভেবে তরির চোখ আবারও জল চলে এলো। ফুপিয়ে নিঃশব্দে কেটে উঠল সে। এবার এক অভূতপূর্ব ঘটনা ঘটল।
বাম পাশ থেকে একটা হাত আকাশি রঙের রুমাল এগিয়ে দিল তরির দিকে। তরি ঝাপচা চোখে নিজের বাম পাশের দিকটায় তাকালো। উজ্জ্বল শ্যামলা বর্ণের একজন পুরুষ, ললাটে তার বিন্দু বিন্দু ঘাম, থুতনিতেও বেশ কিছুটা ঘামের ছিটেফোঁটা দেখা যাচ্ছে। কালো চোখের মণির চারিপাশে অবাধে বিচরণ করছে ঘন পাপড়ি। তরি ক্ষণিকের জন্য সবটা ভুলে গেল। ব্যক্তিটি তরিকে ফের বিস্মিত করে দিয়ে বলল, কে তোরা? ভারী পুরুষালী কণ্ঠ শুনে তরির ঘোর কাটল। মুহূর্তের মাঝেই চোখ ফিরিয়ে নিয়ে কাপা কাপা হাতে রুমালটা দিয়ে চোখ মুছল। পুরোটা পথে সে একবারও নিজের বাম পাশে ঘুরে তাকিয়ে দেখবার প্রয়োজন অবধি বোধ করল না। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আহসানদের বাড়ির সামনে এসে গাড়িটা থামতেই সকলে যেন তরিকে ঘিরে দেখল। তরি ভয়ে উদ্বিগ্নতায় কিছুটা পিছিয়ে গেল। ঘোমটার ফাঁকে মাথা উঁচু করে চারিপাশটা ভালো করে দেখল। এটার নামই বুঝি শ্বশুরবাড়ি। তরির ভাবনার ছুতায় কাটা পড়ল। একজন বৃদ্ধ নারী তরির সামনে আসতেই মাজদাক তরিকে উদ্দেশ্য করে বললেন, মা, এটা তোমার দাদি শাশুড়ি মধু বিবি, সালাম করো তাকে। তরি মাথা ঝুঁকিয়ে পা ছুঁয়ে সালাম করার আগেই মাজদাক ফের বললেন, আহা, এভাবে মাথা নিচু করে সালাম করতে নেই, তুমি সাধারণভাবেই সালাম দাও। তরি একটা লম্বা সালাম দিল। মধুবিবি সালামের জবাব নিতেই তরি আলতোভাবে ঢোক গিলল। মধুবিবি এগিয়ে এসে নিজের গলা হতে একটা মোটা সোনার হার খুলে তরির গলায় পরিয়ে দিয়ে বললেন, এই হার যত্ন কইরা রাইখু, আমাদের বংশের ধারা এটা। তুমিও তোমার নাতির বউরে এটা তার বিয়ার দিনে পরাইয়া দিবা। তোমার কাছে আমানত রাখলাম। তরি মাথা নাড়াল। সিরিয়ালে সে দেখেছিল নায়িকার বিয়ে হওয়ার পর নায়কদের দাদি কথায় কথায় নায়িকাকে অপমান করে, সংসারে শুধু অশান্তি করে। কিন্তু বড় বিস্ময়কর বিষয়, তরির এই বৃদ্ধটিকে মোটেও সেরকম মনে হচ্ছে না। আশ্চর্য, উনি এখনও তরিকে অপমান কেন করছেন না? রকচটা স্বরে কেন বলছেন না যে, তোমাকে আমি এই বাড়ির বউ হিসেবে মানি না, এক্ষুনি বেরিয়ে যাও এই বাড়ি থেকে। এই বাড়িতে তোমার কোনো ঠাঁই নেই। বিয়ে উপলক্ষে রুমির কাজের শেষ নেই। এ ঘর থেকে ওটা আন, সেই ঘর থেকে সেটা আন, সব তো তাকেই করতে হচ্ছে নাকি? নতুন বউয়ের জন্য শরবত নিয়ে যাওয়ার পথে বিরাট জোরে ধাক্কা খেল সে। ভারী ট্রে হাতে রুমি চোখ বড় বড় করে দেখল। এটা আর কেউ নয়, ভাইয়ার একটা বাদর বন্ধু আছে, তার নাম রঙ্গন। এই বাদরটাকে বিয়েতে দাওয়াত দেওয়ার কি প্রয়োজন ছিল? লেস কাটা বাদর। শোভা আর আহসানের বোন রুমি তরিকে একটা ঘরে বসিয়ে রেখে গেছে। ফুল নামক বস্তুর প্রতি তরির ছোটবেলা থেকেই এক বিশেষ দুর্বলতা রয়েছে, কিন্তু আজ যেন সব কিছু কেমন ম্লান লাগছে। পুরো ঘর ফুল দিয়ে সাজানো, তবুও তরি সেসবের প্রতি বিন্দু পরিমাণ আগ্রহ কাজ করছে না, বরং ইচ্ছে হচ্ছে হাত দিয়ে সব কুটি কুটি করে ছিঁড়ে দিতে। বিছানার মাঝে আবার ফুল দিয়ে লাভ বানানো হয়েছে, তাতে লেখা রয়েছে A+T। এ মানে আহসান, টি মানে তরি। তাদের দুজনের নামটা কি তবে একসঙ্গে জুড়ে গিয়েছে? ঘরে তরি ব্যতীত কেউ নেই। দরজার বাইরে থেকে অনেক হৈহট্টগোলের আওয়াজ আসছে। তরির অবশ্য সেদিকে মন নেই। গুনগুনের কাঁদো কাঁদো মুখখানা চোখের সামনে ভেসে উঠতেই তরি ফের কেঁদে ফেলল। পায়ের পদধ্বনির শব্দ পেয়ে তরি বড় একটা ঘোমটা তুলে শটান হয়ে বসে রইল। ঘোমটার আড়ালে টলটলে অশ্রু মুছতে ব্যস্ত হয়ে গেল সে। হঠাৎ কি যেন ঠিক নড়ে উঠল। তরি ভয়ে সিলিং ফ্যানের দিকে তাকালো। শৈশবের ভয় যেন মাথাচাড়া দিয়ে মনের ভেতরে ঢুকে গেল। সিলিং ফ্যানটা খুলে পড়বে না তো গায়ে? তবে ঘটনা ঘটল তার ঠিক উল্টো। সিলিং ফ্যানের কিছুই হলো না। বিকট শব্দে তরি যেই বিছানার ওপরে বসেছিল সেটা ভেঙে গেল। তরি ভয়ে সিটকে বিছানার অপর হাতল ধরে এক প্রকার নিজেকে বাঁচিয়ে নিল। অযাচিতভাবে প্রখর শব্দের আওয়াজে সবাই সেই ঘরে হানা দিল। দরজা দিয়ে বড় ছোট সকলেই উকিঝুঁকি দিয়ে তরিকে দেখতে লাগলো। সেই মুহূর্তে পুরো বাড়িতে রটে গেল। নতুন বউ খাটের ওপরে বসে খাট ভেঙে ফেলেছে। একে তো নতুন পরিবেশ, এর মধ্যে আবার খাট ভাঙ্গার মতো কুৎসিত কাহিনী। ভয়ে অস্বস্তিতে তরি জমে গেল। এই অপ্রীতিকর অবস্থা থেকে তরিকে রক্ষা করলেন শোভা। খবর পেয়েই শোভা দ্রুত এসে তরিকে রুমির সঙ্গে অন্য ঘরে পাঠিয়ে দিলেন। সকলকে বেশ বকাঝকাও করলেন। পরিস্থিতি শান্ত করে শোভা তরির কাছে গেলেন। অতি নরম সুরে বললেন,
তুমি কি ভয় পেয়েছো মা? ওই ঘরটা সুন্দর আর বড় বলে সবাই ওখানেই বাসর ঘর সাজিয়েছিল। ওটা তোমার দাদা শ্বশুরের ঘর ছিল। আত্মীয় স্বজন সকাল থেকেই ওই ঘরে বসে হেসে খেলেছে। পুরনো আমলের খাদ্য এত ভার সহ্য করতে পারেনি। তুমি এর জন্য নিজেকে দোষ দিও না। তোমার দোষ নেই। যা ভেঙে যাওয়ার তা ভাঙবেই। তুমি কিংবা আমি কেউ চাইলেও সেটা ধরে রাখতে পারবো না। আহসানের বাবাকে অনেকদিন বলেছি ওই ঘরের খাটটা তুলে দিতে। বেশ নড়বড়ে হয়ে গেছে। নতুন খাট কিনে বসাতে উনি বাবার স্মৃতি বলে এড়িয়ে গেছেন। আজ ভাঙলো তো ভাঙলো, নতুন বইয়ের সামনেই ভাঙলো। তুমি আমাকে ক্ষমা করো মা। তরি আড়ষ্টটা কাটিয়ে কথা বলতে পারল না। শোভা আবারও বললেন, এটা তোমার আর তোমার পরের ঘর। আমি কত বলেছিলাম এই ঘরের বাসর সাজাতে। নচ্ছাদ ছেলে মেয়েগুলো আমার কথা শুনলই না। আচ্ছা করে বকে দিয়েছি সবগুলোকে। ওই ঘুরে ফিরে আহসানকেই ঘরে আসতে হলো তোমায়। খামোখা তোমায় এত লজ্জায় ফেললাম। শোভা তরির শাড়িটা ঠিকঠাক করে দিয়ে রুমিকে নিয়ে বের হয়ে গেলেন। যাওয়ার সময় আলতো করে ঘরের দৌড় দিয়ে গেলেন। তরি জড়তার সংকোচে আবারও কেঁদে ফেলল। এত কান্না পাচ্ছে কেন তার? ভয়ে নাকি লজ্জায়? তরি তুলতুলে কপল ছুঁয়ে নোনা পানি স্রোত গেল। মিনিট খানেক পর দরজা খোলার আওয়াজ পেয়ে তরি নড়ে চড়ে বসল। বড় একটা ঘোমটা তুলে শটান হয়ে বসে রইল। ঘোমটার আড়ালে টলটলে অশ্রু মুছতে ব্যস্ত হয়ে গেল সে। আকস্মিক এক বলিষ্ঠ হাত তরির মুখের ঘোমটাটা তুলে দিল। তরি চোখ মেলে তাকালো। চোখে বাড়িধারা চিকচিক করছে। আহসান ক্ষীণ স্বরে বলল, এখনো কাঁদছ? আর কেঁদো না। তরি প্রতিউত্তরে বলল, আমি কিন্তু মোটেও আপনাদের বাড়ির খাট ভাঙিনি, ওটা একাই ভেঙে গেছে। আহসান শান্ত গলায় বলল, আচ্ছা মানলাম, কিন্তু এখন আর কেঁদো না। এত কাটলে শরীরের লোনা পানি সব শেষ হয়ে যাবে। পরে সারাদিন স্যালান খেয়ে কাটাতে হবে। তোমার বুঝি স্যালান খুব পছন্দ? তরি ভেজা গলায় বলল, মোটেও না, ওটা কোনো খাবার জিনিসই নয়। আহসান ঠোঁট টিপে হাসল। হাস্যোজ্জ্বল স্বরে বলল, তাহলে কেঁদো না। তরি কান্না থামিয়ে প্রতিবাদী কণ্ঠে বলল, সবকিছু নিজে ঘটিয়ে আমাকে কাঁদতে নিষেধ করছেন? সবকিছু আপনার জন্যই হয়েছে জানি আমি। আহসান বিস্মিত হয়ে বলল, ওমা, এমনি বলে কি? আমি আবার কি করলাম? তরির মুখে যেন খই ফুটে উঠল। রুর কণ্ঠে সে বলল, আপনিই তো আমাকে আমাদের বাড়ি থেকে নিয়ে এলেন। আপনি যদি আমাকে না নিয়ে আসতেন তবে কি আমি এত কাঁদতাম? সব দোষ আপনার। আহসান ঠোঁট এলিয়ে হেসে ফেলল। তরি টলমল চোখে আহসানের হাসিমাখা মুখ অবলোকন করল। আহসান মিষ্টি করে হেসে বলল, মানলাম সব দোষ আমার, ঘাট হয়েছে আমার, তবু তুমি আর কেঁদো না। তরি আহসানের কথায় বিশেষ কান দিল না। উল্টো তাকে উদ্দেশ্য করে বলল, কাঁদবো, আরো বেশি করে কাঁদবো। তাতে আপনার কি? হ্যাঁ। আহসান তরির দিকে এক পলক তাকিয়ে রইল। জবাবে বলল, সবটাই তো আমার, এরপরই এই প্রশ্ন? আহসানের এরূপ ঘোর মিশ্রিত কণ্ঠ শুনে তরির মনে কেমন যেন ঢেউ বয়ে গেল। অস্বস্তিতে চোখ ফিরিয়ে নিতে চাইলেও আহসানের দৃষ্টিতে বাধা পড়ে গেল সে। অদ্ভুত বিষয় তো, লোকটা তার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? তরি আর চোখে আহসানের দিকে তাকিয়ে রুষ্ট গলায় বলল, আপনি এইভাবে তাকাবেন না। তরির এরূপ উক্তি শুনে আহসান প্রথমে জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো, ফের বলল, কেন? তাকালে ক্ষতি কি? আমার বউ, আমি তাকাতেই পারি। তরি পিলে চমকে উঠল। গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে গেল তার। ড্যাব ড্যাব করে মিনিট খানেক আহসানের মুখ পানে চেয়ে রইল। লোকটা কি তাকে বউ বলল? তবে পর মুহূর্তে তরি লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। আহসান তরির কার্যকলাপ সূক্ষ্মভাবে লক্ষ্য করতেই মনে মনে এক দফা হেসে নিল। তরির দিকে নিজের হাতখানা বাড়িয়ে দিয়ে বলল, আমাকে কি বিশ্বাস করা যায় তোরে? তুমি কি বিশ্বাস করতে পারছো আমায়? তরি নির্বিঘ্নে কঠোর স্বরে বলল, না, যায় না। না বোধক উত্তর শুনে আহসান দীর্ঘশ্বাস ফেলল। অনেকটা সময় নিশ্চুপ রইল। অতঃপর বিছানা থেকে নেমে আলমারি খুলে পরনের উপযোগী জামাকাপড় বের করল। তরিকে উদ্দেশ্য করে বলল, তুমি বসো, আমি জামা কাপড় ছেড়ে আসছি। তরি কোনো সঙ্গতিপূর্ণ উত্তর দিল না। আহসান আর অপেক্ষাও করল না। জামা কাপড় হাতে যখনই দরজা খুলে বের হতে যাবে সেই মুহূর্তে তরি বলল, একটু শুনুন। আহসান পেছন ফিরে তাকালো। তরি মিহিস্বরে বলল, আপনাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না, তবে একটু একটু করা যায়। আহসান পাশ ফিরে নিজের বদনখানি ঢেকে ফেলল। মুখে এক চিলতে হাসি নিয়ে সে বলল, আমি একটুতেই সন্তুষ্ট।
আহসান আর দাঁড়ালো না, দরজা খুলে বেরিয়ে গেল। আহসান যাওয়ার পরপরই তরি নিজের ক্লান্ত শরীরটাকে বিছানার মাঝে সঁপে দিল। সারাদিনের ক্লান্তি ধকলের চাপে নিমিষেই সে নিদ্রাদেশে তলিয়ে গেল। আহসান দরজা খুলে ঘরে প্রবেশ করতেই থমকে গেল। বিছানায় জুবুথুবু তরিকে ঘুমন্ত অবস্থায় দেখে সে নমনীয় হয়ে পড়ল। বালিশটা নিয়ে তরির সন্নিকটে গিয়ে বসল। তরির মুখোমুখি বালিশটা রেখে সে নিজেও শুয়ে পড়ল। আহসান এক দৃষ্টিতে তরির দিকে তাকিয়ে রইল, পলক যেন পড়ছেই না। এই ভারী জামা কাপড় নিয়ে মেয়েটা পড়ে পড়ে ঘুমোচ্ছে কি করে? সে চলে যাওয়ার পর ভারী শাড়িটা বদলে নিলেও তো পারত। এত খামখেয়ালি হলে কি চলে? আহসান তরির শাড়ির আঁচলটা হাতে দিয়ে স্পর্শ করল, নাকের সামনে নিয়ে ঘ্রাণও নিল। কেমন একটা নারীসুলভ ঘ্রাণ। এই লাল টুকটুকে গম্ভীর মেয়েটা কি আসলেই তার বউ? মুহূর্তটাকে স্বপ্ন ভেবে আহসান নিজের হাতে চিমটি কাটল। বেশ ব্যথা লাগলো। মুখাবের ওপরে রোদ্রের তীব্র ঝলকানি অস্বস্তি টের পেতেই ঘুম ভেঙে গেল তরির। চোখ মেলতেই দেখল আহসান ঠিক তার বরাবর মুখ গুজে ঘুমিয়ে আছে। শিথিল দেহে তীব্র যৌবনের ছাপ। তরি কেমন নড়েচড়ে উঠল, এক মনে তাকিয়ে রইল স্বামীর পানে। মানুষটাকে দেখে কালকে যতটা ভয় লেগেছিল আজ মোটেও সেরকম লাগছে না। আচ্ছা, লোকটা কি আদতে আসলেই এরূপ শান্ত? তরি তর্জনীটা স্বামীর ঠিক গাল বরাবর রাখল, চাপ দাড়িগুলো আলতো হাতে ছুঁয়ে দেখল। এরপর থুতনিটা ছুঁয়ে দেখার জন্য যখন হাত বাড়াতেই যাবে, আকস্মিক আহসান ঘুম থেকে উঠে গেল। ফোলা ফোলা চোখে তরিকে দেখল। তরি অস্বস্তিতে চোখ নামিয়ে নিল, আমতা আমতা করে বলল, বসা বসেছিল। আহসান পাশ ফিরে শুয়ে পড়ল। তরির সঙ্গোপনে মুচকি হাসতে হাসতে বলল, আচ্ছা। আহসানের উত্তর শুনে তরি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস লোকটা টের পায়নি। তরি বিছানা থেকে উঠে বসল। তার আর ঘুম আসছে না। আলমারির ওপাশ থেকে লাগেজটা নিয়ে সেটা খুলল। পরনের জন্য একটা শাড়ি বের করল। মনোয়ারা তরিকে বারবার বলে দিয়েছেন বিয়ের পরদিন নতুন বউরা শাড়ি পরে। মনোয়ারা নিজেই তরিকে গাঢ় নীল রঙের শাড়িটা কিনে দিয়েছেন। সঙ্গে মানানসই ব্লাউজ বানিয়ে রেখেছেন দর্জিকে বলে। তরি শাড়ি হাতে পা টিপে টিপে গোসলখানায় গেল। গোসল শেষ করে গাঢ় নীল রঙের শাড়িটা পরে তোয়ালে মাথায় ঘরে ঢুকল। আহসান তখন সবেমাত্র বিছানা থেকে উঠে বসেছে। তরিকে নীল রঙে দেখে বড়সড় চমক খেল। তরি চুল বেয়ে টপ টপ করে পানি পড়ে কোমর পিঠ ভিজিয়ে দিচ্ছে। তরি অন্যমনস্ক হয়ে বারবার তোয়ালে দিয়ে চুল মোছার বৃথা চেষ্টা চালাচ্ছে। আহসান চোখ ফেরাল না। উজ্জ্বল দৃষ্টিতে সে তরিকে বারংবার ঘুরে ফিরে গভীরভাবে পর্যবেক্ষণে ব্যস্ত। পর্যবেক্ষণের মাত্রা এতটাই গভীর যে এক পর্যায়ে আহসানের মনে হলো সে চাইলেই তরির চুল বেয়ে পড়া পানির ফোঁটাগুলোকে নিমিষেই শুষে শেষ করে দিতে পারবে। আনমনে তার চোখ পড়ল তরির পিঠের ব্লাউজের ফিতার দিকে। অবহেলিত ফিতা দুটো খোলা। এত নিখুঁত বিষয়বস্তুর মাঝে এইটুকু ভুল ঠিক মানাচ্ছে না। এই অবাধ্য জিনিসগুলোকে একটা বাঁধনে বাঁধা দরকার। ফিতা দুটোকে বেঁধে দিতে গিয়ে আহসান তরির মসৃণ পিঠের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কমল হৃদয়ে উত্তাপ বয়ে গেল যেন। প্রথমে দ্বিধাবোধ করলেও মনের নিকট দ্বিধাবেদ বাধা পড়ল। আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল তরির পিঠাদেশে। আকস্মিক বৈধ ছোঁয়ায় তরি যেন কেমন মিইয়ে গেল। এরূপ স্পর্শ সে আগে কখনো পায়নি। পেছন ফিরে লাজে সে আহসানের বুকে মুখ লুকালো। সম্বিত ফিরতেই চমকে উঠল, দ্রুত সরেও গেল। মানুষটাকে কাল রাতেও বড্ড মন্দ বলে মনে হয়েছিল, আজ তার স্পর্শে বিন্দুমাত্র খারাপ লাগছে না কেন? শোভা তখন নাস্তার টেবিল সাজাতে ব্যস্ত। তরি তার সামনে এসে দাঁড়াতেই ঠোঁটে ঝলমলে হাসির ঝলক দেখা গেল। মাজদাক টেবিল এর ঠিক সাইডের শাড়ির চেয়ারে বসে একমনে পেপার পড়ছিলেন। তরিকে দেখে পেপার ভাঁজ করে ফেললেন। তরি জড়তার সংকোচ মাজদাককে সালাম দিল। মাজদাক তরির সালামের জবাব নিলেন। ফের তরির উদ্দেশ্যে করে বললেন, তোমাকে দেখলেই আমার বুকের ভেতরটা ফেটে যায় মা। তোমার বাবা কতটা অমায়িক ব্যক্তিত্বের মানুষ ছিলেন সেটা শুধু আমিই জানি। ভাবতে পারিনি হায়দার এভাবে চলে যাবে। চায়ের আড্ডায় তোমার বাবার স্থানটা যখন ফাঁকা দেখি না, কতটা শূন্য মনে হয় তোমাকে বলে বোঝাতে পারবো না। সেই ছোট্টবেলা থেকে হাসি খেল দুষ্টুমি করে একসঙ্গে বড় হয়েছি। আহারে বন্ধু আমার। স্বভাবত তরি খুবই আবেগপ্রবণ একটি মেয়ে। বাবার প্রসঙ্গ উঠতেই চোখ ঝাপসা হয়ে গেল তার। বিষয়টা লক্ষ্য করতেই শোভা নিজ স্বামীকে বললেন, দিলে তো এই সকাল সকাল মেয়েটাকে কাঁদিয়ে। সকালবেলা এসব না বললে কি হতো না তোমার?
মাজদাক অতি নরম সুরে তরিকে বললেন, কেঁদো না মা, তোমার বাবাকে আমি কথা দিয়েছি, আমি কখনোই তোমার চোখে জল আসতে দেবো না। তোমাকে কাঁদতে দেখলে হায়দার কিন্তু আমার সঙ্গে অভিমান করবে। তরি শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছে ফেলল। বাবার কথা মনে পড়লেই তার খুব কষ্ট হয়, খুব। সকালে নাস্তা খেয়ে উঠবার সময় মধুবিবি বেশ কিছুক্ষণ তরির গতিবিধির দিকে লক্ষ্য রাখলেন। তরিকে ডাক দিয়ে কিছু বলতেও চাইলেন, তবে পরিবারের অন্যান্য সদস্যদের সামনে এত খোলামেলা বিষয়ে আলোচনা বাঞ্ছনীয় না ভেবে আর বললেন না। কিন্তু তরির ভেজা চুল দেখে আত্মতৃপ্তি পেলেন। তখনই শোভা তরির হাতে 1 কাপ চা দিয়ে বললেন, আহসানকে দিয়ে এসো। আহসানকে দিয়ে এসো। নাস্তার শেষে চা না পেলে তার আবার মাথা ব্যথা হয়। তরি চায়ের কাপ নিয়ে সোজা ঘরের দিকে গেল। আহসানের দিকে চায়ের কাপটা এগিয়ে দেওয়ার সময় তরির হাতটা ঠকঠক করে কাঁপছিল। চায়ের পিরিচে ফোঁটা কয়েক চা পড়েও গেল। আহসান কাপটা তুলে নিয়ে টেবিলে রাখলো, নরম সুরে বলল, এত কাঁপাকাঁপি কেন? গরম জিনিসে ভয় বুঝি? তরি ঠোঁট কামড়ে উত্তর দিল। গরম চা ভয় লাগে না, কিন্তু আহসান চায়ের কাপটা হাতে তুলে তাতে একটা চুমুক দিল, অতঃপর বলল। কিন্তু কি? তরি বড়সড় ঢোক গিলে বলল, আপনি আমার সামনে এলেই আমার বুক কাঁপে, হাত কাঁপে, আমার পা কাঁপে। আমি সত্যি বলছি, আমার আগে এরকম কিছুই ছিল না। এখন কেন এসব হচ্ছে আমি না জানি না। আচ্ছা, আপনারও কি এমন হয়? আহসান মনে মনে এক ধাপ হাসল। চায়ের কাপটা টেবিলে রেখে তরির সামনে এসে দাঁড়ালো। অত্যন্ত গম্ভীর গলায় বলল, হ্যাঁ, হয়তো। কিন্তু হাত কাঁপে না, পাও কাঁপে না, বুক কাঁপে। আবার মনে হয় বুকে যেন কেউ ড্রাম পেটাচ্ছে, কেমন ধুকপুকানির আওয়াজ হয়। তরি মিনিট দেড়েকের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। নিচু স্বরে বলল, সত্যি? আহসান তরির ডান হাতটা নিজের হাতের সঙ্গে মিশিয়ে ফেলল। তরির অত্যন্ত সন্নিকটে গিয়ে বলল, হ্যাঁ, এই যে আমার বুক মাথা রেখে কান পেতে শুনে দেখো। তরি এবার সত্যি সত্যি স্বামীর বুকে মাথা রাখল। না, মানুষটা মিথ্যে বলেনি, আসলেই কেমন ধুকপুক আওয়াজ হচ্ছে। মাজদাক সারোয়ারের ডাকে 2 যুগলের ঘোর কাটল। তরি স্বামীর বুক ছেড়ে সরে দাঁড়ালো। বাবার ডাক শুনতে পেয়ে আহসান দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল। তরি দরজার সামনে গিয়ে আহসানের নীরব প্রস্থান দেখল। দরজার সামন থেকে সরে আসবার সময় একটা নারী কণ্ঠস্বর শুনতে পেয়ে তরি কৌতূহলী দৃষ্টিতে তাকালো। হাস্যোজ্জ্বল একটা নারী অবয়ব তার দিকে হেঁটে আসছে। মেয়েটাকে তরি চেনে। মেয়েটার নাম রুমি, সম্পর্কে আহসানের ছোট বোন। বিয়ের দিন রুমিকে দেখেছিল তরি। রুমি এসে তরির হাত দুটো ধরে বলল, কেমন আছো ভাবি? তরি ইতস্ততভাবে উত্তর দিল। ভালো আছি, তুমি কেমন আছো? রুমি ঠোঁট এলিয়ে হেসে বলল, তুমি চাইলে আমাকে তুই করে বলতে পারো, আমি কিছু মনে করব না। তোমার আর আমার বয়সের পার্থক্য মাত্র 2 বছর। তোমার 18 আর আমার 16। ভেবো না ভাবি বলে তোমার সঙ্গে বাঙালি ননদীদের মতো ঝগড়া করব। আমি এত হিংসুটে ঝগড়াটে কুটকুটে নই। তুমি কিন্তু আমার সই। তরি যেন বুকে প্রাণ ফিরে পেল, নরম স্বরে বলল, ইস, আমি ভেবেছিলাম তুমি আমাকে সিরিয়ালের মতো গয়না চুরির দায়ে ফাঁসাবে। রুমি পেট চেপে ধরে হাসতে হাসতে বলল, হ্যাঁ, তা তো ফাঁসাবই। পারলে গয়নাগুলো সামলে রেখো, না হলে গয়না না পেলে মা আর বুবু গোপীবাহু তরিবাহু বলে চিৎকার করে উঠবে। আর আমি তখন ধুমতানা না আর বজ্রপাতের সাউন্ড বাজাবো। না চাইতেও তরি হেসে ফেলল। এই বাড়ির সবাই খুব ভালো, কাউকে তরির এখন আর মন্দ লাগছে না। দুপুরে প্রতিবেশীগণ সারোয়ার বাড়িতে হানা দিল। নতুন বউয়ের চাঁদ মুখখানি দেখাই তাদের মুখ্য উদ্দেশ্য। তরির চকচকে উজ্জ্বল শ্যামলা গায়ের রং, কোমর অবধি চুল, নব যৌবনে বিগলিত রূপ দেখে কারো মুখে কোনো রানি। প্রতিবেশীরা তরিকে নিয়ে তেমন বিশ্লেষণে মত্ত হতে পারল না। শোভা তাদের সেই সুযোগ দিলেন না। খাইয়ে দাইয়ে সকলকে বিদায় করে দিলেন। মধ্যাহ্ন ভোজের আশায় সেই সময় মাজদাক আর আহসানও হাজির হলো। ব্যবসার কাজ সামলাতে গিয়ে প্রায়ই এই পিতা পুত্রের দুপুরের খাবার খেতে দেরি হয়ে যায়। শোভা দ্রুত হাতে স্বামী আর সন্তানকে খাবার বেড়ে দিলেন। কোথায় গিয়েছিলেন আপনি? দুপুরের খাবার শেষ করে কাজের সুতোয় সবে ঘরে ঢুকেছিল আহসান। নিজ স্ত্রীর প্রশ্নে বাধা পড়ল সে। হাতের কাজ সেরে তরির প্রশ্নের উত্তরে বলল, কাজ যদি না করে তবে তুমি বেকারত্বের অজুহাত দেখিয়ে ছেড়ে চলে যাবে।
তরি নির্দ্বিধায় বিজ্ঞের ন্যায় বলল, মোটেও না। মা আমাকে বলেছেন সবসময় সুখে দুঃখে স্বামীর পাশে থাকতে। আহসান তরির দিকে তাকিয়ে মুচকি হাসল। তরি ড্যাব ড্যাব করে তাকিয়ে স্বামীর ঠোঁটের হাসিকে অবলোকন করল। ঠোঁটগুলো তার গোলাপি রঙের। আজকালকার উশৃঙ্খল ছেলেপেলেদের মতো সিগারেট খেয়ে ঠোঁট কালো করে ফেলা ছেলেদের মতো নয়। তরির ভাবুকতা দেখে আহসান তার দিকে কয়েক ধাপ এগিয়ে গেল। পকেট থেকে মুঠো ভর্তি কাচের চুড়ি বের করল। নীল রঙের জলজলে তকতকে চুড়িগুলোকে তরির হাতে পরিয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। তরি সেই হাত সাদরে গ্রহণ করল। উদীয়মান প্রতীকের ন্যায় নিজের হাতখানা মেলে ধরল স্বামীর দিকে। গল গল চুড়িগুলোকে হাতে পরানোর সময় সুরসুরিতে তরির চোখ বুজে ফেলল। আহসান সেসব অগ্রাহ্য করে নিজের কাজে ব্যতিব্যস্ত রইল। চুড়িগুলো সে কিনেছে অতি গোপনে, সকলের অগোচরেই বলা যায়। পকেটে ঝনঝন আওয়াজের শব্দে মাজদা কয়েকবার সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়েছিল। আহসান সুকৌশলে পরিস্থিতি সামলে নিয়েছে। নীল রঙের শাড়িটার সঙ্গে চুড়িগুলো দারুণ মানিয়েছে। তরি চুড়ি ভর্তি হাত দুটো ঝাঁকালো। আহসান নিঃশব্দে চুড়ির সেই ঝনঝন আওয়াজের শব্দ শুনতে লাগলো। চুড়িগুলো পরস্পরের সঙ্গে বাড়ি খেয়ে যে অদ্ভুত শব্দ সৃষ্টি করেছে তা আহসানের কাছে বড়ই মধুর বলে মনে হলো। আজ সকাল থেকে সব কিছু এত অপূর্ব লাগছে কেন তার? কারণটা কি? তরি। এই বাড়িতে আসার পর থেকে তরির সবচেয়ে বেশি মনে পড়ে গুনগুনকে। রাতে দুই বোন একে অপরকে জাপটে ধরে ঘুমতো। তরি কাদা মাটি দিয়ে গুনগুনকে কতবার হাঁড়ি পাতিল যে বানিয়ে দিয়েছে তার হিসেব নেই। বৃষ্টি এলেই ভেজা মাটি নিয়ে দুই বোন পুতুল বানাতো, বালু দিয়ে কেক বানিয়ে খেলতো। গুনগুনের সঙ্গে কাটানোর সময়গুলোর কথা স্মৃতিচারণ করতেই তরি কেঁদে ফেলল। কাঁদছ কেন? আহসানের নরম কণ্ঠস্বর শুনে তরি হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। কান্নামাখা স্বরে বলল, কোথায়? আমি মোটেও কাছি না। আহসান তীক্ষ্ণ দৃষ্টিতে তরির ফোলা ফোলা চোখ দেখল। নাকের ডগাটা লাল হয়ে গেছে, গলার স্বরও ভেজা। আহসান দীর্ঘশ্বাস ফেলে তরির পাশে এসে বসল। তরি সরে গিয়ে তাকে বসার জায়গা করে দিল। নমনীয় কণ্ঠে বলল, মিথ্যেটা দেখছি ঠিকঠাক বলতে পারো না। তরি কোনো প্রতিউত্তর করল না। তার কিছু ভালো লাগছে না। বিছানার ওপরে উবু হয়ে বসে আছে, মনটা কেমন যেন লাগছে। জবাব না পেয়ে আহসান তরির দিকে আরও কিছুটা এগিয়ে এলো। থুতনিতে হাত রেখে বলল, কি হয়েছে? কেউ কিছু বলেছে? তরি নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কিছু হয়নি। আহসান কাঙ্ক্ষিত জবাব না পেয়ে হতাশ হলো। তরিকে আর জেরা করল না, বরং তরির দু কপলে হাত রেখে বলল, জানো, আমার ছোটবেলা থেকে একটা অসুখ আছে। তরি অত্যন্ত কৌতূহলের সহিত বলল, কি অসুখ? জবাবে আহসান বলল, ছোটবেলা থেকে আমার পছন্দের কোনো মানুষ যদি আমার সামনে কাঁদে তাহলে আমার খুব কষ্ট হয়। বুকে কেমন চিনচিন ব্যথা হয়, মনে হয় যেন আমি মরে যাব। তরি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল স্বামীর দিকে। ঢোক গিলে বলল, এখনো কি খুব কষ্ট হচ্ছে? আহসান নির্বিঘ্নে উত্তর দিল, হ্যাঁ, খুব খুব কষ্ট হচ্ছে। তরি আর খানিকটা সময়ও ব্যয় করল না। দুই হাত দিয়ে ফের চোখ মুছল। নাক টেনে টেনে বলল, আমি আর কাঁদবো না। আহসান মুখ টিপে হেসে ফেলল। তার দেখা দেখি তরিও হেসে ফেলল। সময়ের বিঘ্ন না ঘটিয়ে তরিকে বলল, কাঁদছিলে কেন? অতর্কিত প্রশ্নে তরি মাথা নিচু করে ফেলল। শাড়ির আঁচল পেঁচাতে পেঁচাতেই বলল, আমার একটা ছোট বোন আছে, ওর নাম গুনগুন। জানেন, ও খুব লক্ষ্মী একটা মেয়ে। আমি যা বলি তাই শোনে। আমরা একসঙ্গে পড়তে বসি। রাতে জড়াজড়ি করে না ঘুমালে আমাদের ঘুমই আসে না। আজ সারা দিন আমি ওকে দেখিনি। আগে কখনো গুনগুনকে ছাড়া থাকিনি আমি। মনটা খুব খারাপ লাগছে আমার। আমি নিশ্চিত গুনগুন অনেক কাছে। আমার যেন কেমন কেমন লাগছে। গুনগুনকে খুব মনে পড়ছে আমার। আহসান মনোযোগ দিয়ে তরির কথা শুনল। তরি থামতেই সে বলল, ব্যাপারটা তো আসলে সিরিয়াস। আচ্ছা, আজ রাতে গুনগুন ভেবে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ো। কাল সকালবেলা তোমাদের বাড়ি দিয়ে আসবো। সন্ধ্যায় বাড়ির কাজ শেষে বাড়ি ফেরার সময় তোমাকে আবার নিয়ে আসবো, চলবে? তরি চোখ বড় বড় করে বলল, পাক্কা? আহসান মাথা ওপর নিচ করে সম্মতি জানালো। তরি আবেগে উচ্ছ্বাসিত হয়ে আহসানকে জড়িয়ে ধরল। সহসা মেয়েলি দেহের তুলতুলে ছোঁয়া পেয়ে আহসান বিস্মিত হলো। তরির এলোমেলো চুলগুলো তার নাকে এসে বাড়ি খেল।
তরি তাকে জাপটে ধরে বলল, আপনি খুব ভালো। যদিও সম্বিত ফিরে পেতেই সে আহসানের শরীর থেকে নিজেকে আলগা করে ফেলল। এভাবে মানুষটাকে তার জড়িয়ে ধরা মোটেও ঠিক হয়নি। লোকটা তাকে নিয়ে মনে মনে ভুল কিছু ভাবছে না তো? একেবারে লাগোয়া দুটি বালিশে তরি আহসান পরস্পর একে অপরের দিকে তাকিয়ে শুয়ে আছে। দুজনের দৃষ্টি একে অপরের দিকে নিহিত। যেমন আহসানের শক্ত পুরুষালী চাহনি, তেমনি তরির নারীসুলভ কমল নমনীয় চাহনি। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। দুজনের চোখের এই অদ্ভুত খেলার মাঝখানে আহসান বলল, তুমি কি তুলতুল? তরি হতবাক হলো। নিমিষেই শোয়া থেকে উঠে বসে বলল। আপনি আমার নাম জানলেন কি করে? আহসান অযাচিত হাসল, হেসে বলল, আঙ্কেল আমাকে শুনেছে। আমি ভেবেছি গুনগুনি হলো তুলতুল। বিয়ের দিন অনেকবার গুনগুনকে তুলতুল বলে ডেকেছে। গুনগুন কোনো সারাই দিল না। তরি গালে হাত দিয়ে বলল, তুলতুল আর গুনগুন আমাদের ডাক নাম। আমার ভালো নাম নাভানা রশিদ তরি, আর গুনগুনেরটা হলো ইয়ানা রশিদ কিরণ। আমাদের নামে কি মিল না, তাই না? তুলতুল নামে শুধু আমার বাবা ডাকতো, এখন আর কেউ ডাকে না। আহসান মিনিট খানেক নীরবতা পালন করল, তারপর বলল, আমি যদি তোমাকে তুলতুল ডাকি খুব বেশি ক্ষতি হবে কি? তরি মাথা দুলিয়ে না বোঝালো, এর অর্থ আপনি আমাকে তুলতুল ডাকতে মোটেও ক্ষতি হবে না। আজ সকাল থেকেই তরি বেজায় খুশি। গাঢ় লাল রঙের জামদানি শাড়ি পরে টুকটুকি সেজে বসে আছে। হাতে গলায় শোভার পরিয়ে দেওয়া সোনার গহনা। বিবাহিত মেয়েরা বাপের বাড়ি গেলে সোনার গহনা পরেই যেতে হয়। তরি নিজের পায়ের দিকে তাকালো, পা দুটো খালি খালি লাগছে। দুপায়ে আলতা পরলে মন্দ হতো না, কিন্তু কে এনে দেবে তাকে আলতা? দরজা খোলার শব্দে তরি পিছন ফিরে তাকালো। আহসানকে দেখে ঠোঁটে মুচকে হাসি ফুটে উঠল। এগিয়ে গিয়ে বলল, আপনি কিন্তু বলেছেন আজ বাড়ি নিয়ে যাবেন, কখন যাব আমরা? তরির প্রশ্নের উত্তর আহসান দিতে পারল না। তরির এলোমেলো প্রশ্ন তার কানে ঢুকছেই না। তার দৃষ্টি সম্পূর্ণ তরির দিকে নিবদ্ধ। মেয়েটাকে কেমন বউ বউ লাগছে। বউই তো, তারই বউ এটা। মাথায় পাকা গিন্নিদের মতো খোপা বাঁধা, হাতে সোনার বালা, গলায় মোটা হাড় পরা। আহসান দরজা ধরে তাকিয়ে থাকলো। তরি আবার প্রশ্ন করল, নিয়ে যাবেন না? আহসান হকচকিয়ে উঠল, আমতা আমতা করে বলল, ও হ্যাঁ, বাইক বাইরে আছে, আমি চাবিটা নিয়ে যাচ্ছি, তুমি এসো। আহসান চাবি হাতে বেরিয়ে যেতেই তরি তার পিছু পিছু আঁচল ঘোরাতে ঘোরাতে এলো। আহসান আর চোখে তরিকে দেখল। বড্ড খোশ মেজাজে আছে সে। আহসান বাইকে বসে তরিকেও বসার ইঙ্গিত দিল। তরি বাইকে উঠে প্রথমে একটু দূরত্ব বজায় রেখেছিল, এর কি ভেবে যেন এগিয়ে এসে বসল। একটা হাত রাখলো আহসানের কাঁধে, অপরটা আহসানের বুকে। তরিদের বাড়ি থেকে আহসানদের বাড়ির দূরত্ব খুব বেশি নয়। বাইকে জোরে টান দিলে খুব একটা সময় লাগে না। তরিকে বাড়ির সামনে পৌঁছে দিয়ে আহসান চলে যেতে চাইল। তরি নিলিপ্ত কণ্ঠে বলল, আপনি আসবেন না? তরির এই দুর্বল কণ্ঠস্বর আকুতি ভরা চাহনি আহসান এড়িয়ে যেতে পারল না। প্রতি উত্তরে শুধু বলল, যাব, কিন্তু বেশিক্ষণ বসতে পারবো না। আমার সঙ্গে দেখা করে চলে আসবো। তরি মুখে প্রকাশ না করলেও মনে মনে আনন্দিত হলো। দরজায় নক করতেই মনোয়ারা এসে দরজা খুলে দিলেন। তরি আর আহসানকে অসময়ে দেখে চমকিত হলেন। আহসান সালাম দিয়ে ভেতরে গেলে কিন্তু কথা অনুযায়ী বেশিক্ষণ বসল না। মাজদাক গুদামে তার জন্য অপেক্ষা করছে। গুনগুন স্কুল থেকে ফিরে বোনকে দেখে আনন্দে কেঁদেই ফেলল। তরিকে জড়িয়ে ধরে বলল, বুবু জানো, আমার তোমাকে কত মনে পড়েছে। তোমাকে সেদিন নিয়ে গেল যে লোকটা, তিনি একটা দুষ্টু লোক। তোমাকে কেন নিয়ে গেল সে? আমি তোমার জন্য অনেক কেঁদেছি। তুমি ওই লোকটাকে বকে দিবে বুবু, সে যেন আর তোমাকে নিয়ে না চলে যায়। তরি কাঁদো কাঁদো চোখে গুনগুনের কথা শুনল। আহসানকে নিয়ে কটু কথা বলায় মনোয়ারা যদিও এক দফা গুনগুনকে এসে ধমকে গেলেন। গুনগুন সেদিকে ভ্রুক্ষেপ করল না। দুবোন সন্ধ্যা অবধি নিজেদের মতো ব্যস্ত রইল। গুনগুন এসে তরির হাতে এক গাদা কাপড় গুজে দিল। তরি সেগুলো দিয়ে পুতুল বানালো। সুতা কেটে মেয়ে পুতুলের মাথায় চুলও দিল। একটা বড় পুতুল, অপরটা বউ পুতুল, আরেকটা ছোট্ট বাবু। উঠানে পাতা, দোলনায় দুবোন দোলও খেলো। কথা মাফিক সন্ধ্যাবেলায় আহসানের বাইক তরিদের গেটে এসে থামতেই গুনগুন জানালা দিয়ে উঁকিঝুঁকি মারল। মনোয়ারা গেট খুলতেই আহসান ভেতরে প্রবেশ করতেই গুনগুন তরির শাড়ির আঁচল চেপে ধরে বসে রইল। তরির কানে ফিসফিস করে বলল,
বুবু, ওই দুষ্টু লোকটা আবার এসেছে। ও তোমাকে নিয়ে যেতে এসেছে। তুমি একদম ভয় পেও না। ও তোমার কাছে আসলে আমি ওকে কামড়ে দেব। আমার তাতে অনেক জোর আছে বুবু। সেদিন ক্লাসে রেখে আমার খাতা ছিঁড়ে ফেলেছিল, এরপর আমি ওর হাতে কামড়ে দিয়েছি। ভয়ে পরদিন স্কুলেই আসেনি। তরি ভ্রু কুঁচকে বলল। তুমি কেন কামড় দিলে গুনগুন? গুনগুন মাথা নিচু করে বলল। ও আমার খাতা কেন ছিঁড়ে দিল? সব পচা মানুষদের কামড়ে দেব। তরির কোনো সারা শব্দ না পেয়ে গুনগুন তরির গলা জড়িয়ে ধরে বলল। আচ্ছা, আমি আর কাউকে কামড় দিব না বুবু। তুমি যেও না ওই পচা লোকটার সঙ্গে। আমার খুব কান্না পায়। আমি তোমার জন্য এতগুলো কি দিচ্ছি। তরি কিছু বলার আগেই ঘরে আহসান এলো। হাতে তার অনেকগুলো বড় বড় ব্যাগ, তাতে আছে নানা রূপ ফল, মিষ্টান্ন ইত্যাদি। তৎক্ষণাৎ মনোয়ারার ডাকে তরি মায়ের নিকট ছুটে গেল। আহসানকে দেখেই গুনগুন তাকে ভেংসি কাটল। আহসান সব কিছু অগ্রাহ্য করে গুনগুনের পাশে গিয়ে বসল। গুনগুন তাকে আবারও ভেংসি কাটল। আহসান নিজের হাতের ব্যাগটা থেকে অনেকগুলো চকলেট বের করলো। সেখান থেকে একটা মোড়ক খুলে নিজেই খেতে শুরু করলো। গুনগুনের জিভে জল চলে এলো। এই বদ লোকটা তাকে একবারও সাধছে না কেন? সাধলেই তো গুনগুন খেয়ে ফেলত। গুনগুন আর নিজেকে সামলাতে পারল না। বিক্ষুব্ধ কণ্ঠে আহসানকে বলল। সবগুলো চকলেট কি আপনি একাই খাবেন? আহসান চকলেট মুখে পুরে উত্তর দিল। হ্যাঁ। গুনগুন কিছুক্ষণ ভেবে বলল। জানেন, আমাদের ইংরেজি বইতে লেখা আছে শেয়ারিং ইজ কেয়ারিং। সব কিছু ভাগ করে খেতে হয়। আহসান মনে মনে খুব হাসল, কায়দা করে উত্তর দিল। দেব চকলেট, তবে একটা শর্ত আছে। গুনগুন নির্বিঘ্নে উত্তর দিল। কি শর্ত? আহসান নিজের বৃদ্ধাঙ্গুলি তুলে ধরে বলল। আমার সঙ্গে ভাব করবে? গুনগুন মিনিটখানেক নিজের বৃদ্ধাঙ্গুলির দিকে তাকিয়ে রইল। একদিকে ওই দুষ্ট লোক, আরেকদিকে চকলেট। কি করবে সে? উপায় না পেয়ে গুনগুন আহসানের বৃদ্ধাঙ্গুলির সঙ্গে নিজের বৃদ্ধাঙ্গুলি ঠেকিয়ে বলল। এই যে ভাব করলাম, এবার আমায় চকলেট দিন। আহসান চকলেট ভর্তি ব্যাগগুলো গুনগুনের হাতে গুজে দিল। গুনগুন চকলেট বের করে খেতে খেতে বলল। আপনি মোটেও দুষ্টু লোক নন, আপনি অনেক ভালো। আহসান ঠোঁট টিপে হাসল। দুই বোনের কার্যকলাপ ঠিক একই রকম। মনোয়ারা তরিকে সঙ্গে নিয়ে কোমর বেঁধে রাঁধতে বসেছেন। আহসান বাধা দিতে চাইলে লাভ হলো না। মনোয়ারা সাফ জানিয়ে দিলেন নতুন জামাইকে তিনি খালি মুখে যেতে দেবেন না। তরিকে সালাদ কাটতে বসিয়ে দিয়ে মনোয়ারা পোলাও, রোস্ট এবং গরুর মাংসের রেজোলা বানাতলেন। রাতে মেয়ে ও মেয়ের জামাইকে নিজ হাতে পাত পেরে খাওয়ালেন। খেয়ে উঠে মনোয়ারাকে সালাম জানিয়ে আহসান তরিকে সঙ্গে নিয়ে রওনা দিতে চাইল। ঠিক সেই সময়ই বাঁধল বিপত্তি। গুনগুন আলতো হাতে আহসানের পাঞ্জাবির হাতা ধরে কাঁদতে কাঁদতে শুরু করলো। ফুপিয়ে ফুপিয়ে বলল। আমি তো আপনার কথা শুনেছি, আপনার সঙ্গে ভাবও করেছি। আপনি তাহলে কেন আমার বুবুকে নিয়ে যাচ্ছেন? আর বুবুকে ছাড়া আমি ঘুমাতেই পারি না। আপনি আমার বুবুকে রেখেছেন, আমার বুবু আমার সঙ্গেই থাকবে। আহসান দ্বিধাগ্রস্ত হয়ে তরির দিকে তাকালো। তরিও দুহাত দিয়ে চোখ মুছছে। মনোয়ারা তেরে এসে গুনগুনের গালে দুঘা দিলেন। তবে এই পন্থা গুনগুনের বেলায় মোটেও কার্যকর ছিল না। গুনগুনের কান্নার জোয়ার থামল না। ভয়ে সে তরির আঁচলে মুখ লুকিয়ে বলল। আপনার সঙ্গে ভাব শেষ, আপনি একটা পচা পাজি লোক। অতঃপর নিজের কনিষ্ঠ আঙ্গুলটা আহসানের দিকে তাক করে বলল। আপনার সঙ্গে আমার কাটতি, কোনো দিন আর আপনার সঙ্গে কথাই বলবো না। আটটি বাটটি রক্তের কাটতি। আহসান দরজার সামনে শটানভাবে দাঁড়িয়ে রইল। একদিকে তার বউয়ের কান্না, অপরদিকে শালির কান্না। এই অবস্থায় ঠিক কী করা দরকার তা তার নিজের মাথায় আসছে না। এই অদ্ভুত পরিস্থিতি থেকে তাকে রক্ষা করলেন মনোয়ারা। গুনগুনের কান্নামাখা মুখ তিনি উপেক্ষা করতে পারলেন না। আহসানকে বিনীতভাবে রাতটুকু থেকে যাবার অনুরোধ করে বসলেন। এই আকুল অনুরোধ আহসানের হৃদয়ে ঝড় তুলল। মাতৃসম মানুষটির অনুরোধ আহসান ফেলতে পারল না। রাতটা সে ওই বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেই শুনে গুনগুনের খুশি সেদিন আর কে দেখে। খুশিতে আহসানের হাত ধরে লাফাতে লাফাতে বলল। আপনার সঙ্গে কাটতি বাট, আপনি আসলেই খুব ভালো। আহসান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এদের দুই বোনের কোনো ঠিক ঠিকানা নেই। দুজনের মধ্যে ভয়ানক মিল। তরি তার নিজের ঘরে আহসানকে বিছানা করে দিল। সব কিছু গুছিয়ে দিয়ে মনোয়ারার ঘরে গিয়ে বসল।
সকালে গুনগুনের স্কুল আছে, তাই মনোয়ারা তাকে জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছেন। তরিকে এক রাতে নিজের ঘরে মনোয়ারা বললেন। তুমি কি এই ঘরে শোবে? তরি বিছানায় হেলান দিয়ে বলল। হ্যাঁ মা, ওনাকে বিছানা করে দিয়ে এসেছি। উনি আমার ঘরে ঘুমাবেন আর আমি এখানে ঘুমাবো। মনোয়ারা ঝাঁঝালো কণ্ঠে বললেন। কাজটা কিন্তু মোটেও ঠিক করোনি। সে আমাদের বাড়ির মেহমান, তাকে তোমার সময় দেওয়া উচিত। একে অপরকে সময় না দিলে তোমরা কিভাবে নিজেদের বুঝবে? তোমার স্থান যেখানে, তুমি সেখানে যাও। তরি মুখ ফুটে বলল। গুনগুনের সঙ্গে ঘুমাবো আমি, নাহলে গুনগুন কাঁদবে। মনোয়ারা জবাবে বললেন। গুনগুনকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সকালে স্কুল আছে ওর। এত রাত জেগে কোনো কাজ নেই। সকালে উঠলে বলে দেব রাতে তুমি ওর সঙ্গেই ঘুমিয়েছ। তরি রুষ্ট হয়ে নিজের ঘরের দিকে গেল। এই লোকটার যন্ত্রণায় একটুও শান্তি নেই। কোথায় একটু মা বোনকে জড়িয়ে ধরে ঘুমাবে সে, তারও কোনো জো নেই। এই পাজি লোকটা এখানে এসে হাজির। তরিকে দরজার সামনে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আহসান চমকিত হলো। এই না সে ওই ঘরে ঘুমোতে গেল। আহসান বিছানা ছেড়ে উঠে গেল তরির নিকটে। দরজার ঠিক সামনে গিয়ে বলল। তুমি এখানে? রাত হয়ে গেছে, যাও শুয়ে পড়ো। তরি ঠোঁট কুঁচকে এক রোখা জবাব দিল। মা বলেছে আপনার সঙ্গে এই ঘরে শুতে। আহসান আর টু শব্দটিও করল না। বিছানায় উঠে তরিকে শোয়ার মতো জায়গা করে দিল। তরি ধীরে ধীরে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। বিছানার হাতলটা ধরে আহসানকে উদ্দেশ্য করে বলল। উঠানে যাবেন? আহসান চোখ ভর্তি তখন ক্লান্তির ছাপ। তরির কথা শুনে তার তন্দ্রাভাব কেটে গেল। হত বিহব্বলের ন্যায় বলল। এত রাতে? তরি চঞ্চল স্বর্ণ ছাড়া মেয়ের মতো হাত পা ছুড়ে বলল। হ্যাঁ, আজকে একটা সিক্রেট মিশনে নামবো। আহসান কপাল কুঁচকে ফেলল। তরির দিকে তাকিয়ে বলল। কিসের মিশন? তুমি কি স্পাই? তরি ফিসফিস করে বলল। এত শত জানি না। আমাদের উঠানের ওই পাশে রমেশ চাচাদের চালতা গাছ আছে, মানে দুই বাড়ির মাঝামাঝি পড়েছে গাছটা আর কি। আমরা এতদিন ভাগ বসাইনি, কিন্তু রমেশ চাচা একজন পাজি মানুষ। রাতে আমাদের গাছের আমরা আম পেড়ে নিয়ে যায়, কিন্তু আমাদের কোনো চালতা দেন না। আজকে আমরা চালতা চুরি করব। আপনি নিচে বস্তা হাতে দাঁড়াবেন, আমি উপর থেকে চালতা ফেলে কুড়িয়ে বস্তায় ঢোকাবেন। আহসান তীব্র প্রতিবাদ করে বলল। এসব করা একদম ঠিক নয়। রাতের আধারে যদি কিছু হয়? তরি পাল্টা জবাবে বলল। আপনি আমার সঙ্গে চালতা পারতে যাবেন কিনা সেটা বলুন। যদি না যান তাহলে আমি একাই যাব। ভূত এসে আমাকে ধরে নিয়ে যাবে, তখন আপনি চেয়ে চেয়ে দেখবেন। তরি আর দাঁড়ালো না, চটের বস্তা হাতে বেরিয়ে পড়ল। আহসান তার পিছু পিছু ছুটল। গাছের ঠিক নিচে এসে তরি ফিসফিস করে বলল। আপনি নিচে দাঁড়ান, কোনো শব্দ করবেন না। চালতা নিচে পড়লে টপাটপ ব্যাগে ভরবেন। আহসান প্রতি উত্তরে বলল। লাঠি নেই? লাঠি বা বাঁশের সঙ্গে জালি ব্যাগ পেঁচিয়ে দিলেই হতো। আমি হাত দিয়ে চালতে পেরে দিতে পারতাম। খামোকা অসময় গাছ ওঠার কি দরকার? তরি কোমরে হাত দিয়ে বলল। এই রাতের আধারে আমি বাঁশ টোকাতে এখন বাঁশ বাগানে যাব? বাঁশ এসে আমার গায়ে পড়লে আমি বাঁচবো? আহসান যুক্তি তর্কে বউয়ের কাছে হেরে গেল। হতাশ হয়ে চটের ব্যাগ হাতে দাঁড়িয়ে রইল। তরি শাড়ির আঁচল কোমরে গুজে গাছের নিচু ডালে আগে পা রাখল। হাত বাড়িয়ে গোটা চারেক চালতা পেরে নিচে ছুঁড়ে মারল। আহসান তার সযত্নে চটের বস্তায় ভরল। আহসান বাম দিকে আঙ্গুল দিয়ে ইশারা করল তরিকে, অর্থাৎ তরি তুমি বাম দিকের ডাল থেকে চালতা পারো। তরি স্বামীর কথা মতো বাম দিকের ডালে পা দিল। গোটা কয়েক চালতা আবারও নিচে ছুঁড়ে মারল। এবারে চালতাগুলোর সাইজ আগেরগুলোর চেয়ে বেশ বড়। এভাবে চালতা পারতে পারতে চটের বস্তা 3 ভাগ ভরে গেল। তবে এবারে তরি বড়সড় গোলমাল পাকিয়ে ফেলল। গাছ থেকে নামার সময় ভুল করে নরম ডালে পা ফেলতেই ডালসহ তরি বিকট শব্দে নিচে পড়ল। ঘটনাটা এতই দ্রুত ঘটল যে আহসান মিনিটখানেক প্রায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ডাল ভাঙ্গার শব্দ শুনে পাশের বাড়ি আলো জ্বলে উঠল। তরি ভয় পেয়ে আহসানের দিকে তাকালো। এত কাহিনী ঘটার পর ধরা পড়লে সর্বনাশ। আহসান চালতার বস্তা সেরে দ্রুত তরিকে কোলে তুলে নিল। তরি ফিসফিস করে বলল। আমার চালতা কোথায়? আমাকে ছাড়ুন, আগে চালতাগুলো সাইড করুন। চালতা সহ ধরা পড়লে কেউ আমাদের আস্ত রাখবে না। আহসান তরির দিকে বিরক্ত হয়ে তাকালো। দুনিয়া একদিকে, চালতা আরেক দিকে। ব্যথা পেয়েও মন থেকে চালতার নাম সরছে না। তরিকে সে কোল থেকে নিচে নামালো।
এক হাতে তার ভারী চালতার বস্তা, অপর হাতে তরিকে সামলে ধরেছে সে। এই মেয়ে পড়ে গিয়ে নিশ্চিত হাত পা মচকে ফেলেছে, দাঁড়াতেও পারছে না ঠিকঠাকভাবে। অতঃপর আহসানের কাঁধে ভর দিয়ে তরি ঘরে এলো। আহসান চালতার বস্তা ঘরে রেখে বলল, শিক্ষা হয়েছে তোমার এবার? এত রাতে অন্ধকারে গাছ উঠলে ঝামেলা হবে, তারপর অন্যের কাছে। কোথায় ব্যথা পেয়েছে দেখি? খুব লেগেছে বুঝি? তরি রাগান্বিত স্বরে বলল, না লাগেনি, দাঁড়াতে পারছি না ঠিক করে, পা মচকে গেছে আর কোমর সোজা করতে পারছি না, পিঁপড়া কামড়ে পা ফুলিয়ে দিয়েছে। আহসান নরম স্বরে বলল। পা টিপে দেবো আমি? তরি তড়িৎ উত্তর দিল, আমার মা বলেছে স্বামীর গায়ে পা দিতে হয় না, তাহলে নাকি পাপ হয় অনেক। আহসান মাথা চুলকে ছোট্ট শ্বাস ফেলল, বাঁকা চোখে তরির দিকে তাকিয়ে বলল, তাহলে তোমার কোমর মালিশ করে দিতে বলছ? যদি আমি সেটা বেশ ভালোই পারি। তরি আহসানের বাঁকা চাহনির মানে বুঝল না, উল্টো খুশি হয়ে আহসানকে বলল, দিনটা প্লিজ, খুব ব্যথা করছে। চিউড়ি দানির ওখানে সরিষার তেল আছে, ওটা দিয়ে একটু মালিশ করে দিন। এটুকু বলেই তরি পাশ ফিরে শুয়ে পড়ল। আহসান হতাশ হলো। এই মেয়ে তার কথা মানেই বোঝেনি, এই মেয়ে তার কথার মানে বোঝেইনি। বুঝলে কোমর বালিশের কথা শুনে এত খুশি হতো না। আহসান চিরুনি দানির সামনে থেকে সরিষার তেলের শিশিটা নিল, দুহাতে তেল নিয়ে তরির কোমরের ওপর রাখল। আহসান লক্ষ্য করল তার হাত পা কাঁপছে। দ্বিধা নিয়ে সে তরির কোমরে হাত রাখল। উজ্জ্বল বর্ণের তুলতুলে কোমরে হাত রাখতেই আহসান নিজেই চমকে উঠল। কেমন হাঁসফাঁস করতে করতে এদিক ওদিক তাকালো, বেশ বড়সড় কয়েকটা ঠোক গিলল, আলতো হাতে মালিশ শুরু করলো। তরি মৃদু চিৎকার করে বলল, এ মালিশ বাবা, আপনার হাতে কি জোর নেই? জোরে হাত চালান। আহসান আহত দৃষ্টিতে তরির পানে চাইল। কোথায় শ্বশুরবাড়ি এসে বউ নিয়ে রাতে চন্দ্রবিলাস করার কথা ছিল, আর এদিকে হলো তার উল্টো। বউয়ের সঙ্গে চুরিবিলাস করতে গিয়ে হাত পা মচকে আহত বউয়ের সেবা করতে হচ্ছে। কি কপাল তার। তরি ঘুম থেকে উঠেই নিজের তলপা গুছাতে ব্যস্ত। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিচ্ছে সে। আহসান তরির ঠিক সামনে এসে বসল, নির্লিপ্ত কণ্ঠে বলল, বই খাতাগুলো গুছিয়ে নিও। মায়ের কাছে শুনলাম কয়েক মাস পরেই নাকি টেস্ট পরীক্ষা তোমার। এতদিন যা করেছ সেটা চিন্তা বাদ দাও। মনোযোগ দিয়ে না পড়লে টেস্টে ভালো রেজাল্ট আসবে না। তরি হতবিহ্বল হয়ে বলল, আপনি আসলেই আমায় পড়তে দেবেন? আহসান প্রতি উত্তরে বলল, কেন, আমি কি বিয়ের আগে বলেছিলাম যে বিয়ের পর পড়াশোনা বন্ধ করে দেব? তরি ইনিয়ে বিনিয়ে বলল, আসলে আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকে আর পড়তে দেবেন না। আমার একটা বান্ধবী আছে জানেন, ওর বর বিয়ের পর ওর পড়াশোনা বন্ধ করে দিয়েছে। পচা লোক একটা। আহসান তরির হাত দুটো ধরল, ধরে বলল, তুমি যতদূর পড়তে চাও পড়বে। নেপোলিয়ন বোনাপার্ট কি বলেছেন জানো? তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। তাই মনোযোগ দিয়ে পড়ো, নাহলে ভবিষ্যতে আমাদের বাচ্চারা বলেই বসবে, মা তুমি কিছুই পারো না। তরি লজ্জায় মাথা নিচু করে ফেলল। এসব বাচ্চা কাচ্চার কথা বলার মানে কি? লোকটা বড্ড বাজে। গুনগুনকে স্কুলে পাঠিয়ে দিয়ে চুলায় রান্না চড়িয়েছেন মনোয়ারা। আহসানকে খুব করে বললেন দুপুরের খাবার খেয়ে যেতে। আহসান কাজের সুতোয় আর বসল না, তরিকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে গেল। ব্যবসার কাজে নাকি আবার বাবার সঙ্গে বের হতে হবে আহসানের। মনোয়ারাও আর জোরালো ভাবে চাপ দিতে পারেনি। আহসান আর তরি চলে যাবার পরপরই রমিজ আলী হন্তদন্ত হয়ে মনোয়ারা দরজার সামনে এসে নক করলেন। মনোয়ারা দরজা আধা খোলা কিছু বলার আগেই রমিজ আলী বললেন, ভাবি কালকে কি গাছের লোক উঠাইছিলেন? গাছের এই পাশে চালটা কই গেছে? মনোয়ারা খুন্তি হাতে বললেন, আমি কেন গাছে লোক উঠাতে যাব? কাল আমার মেয়ে আর মেয়ের জামাই এসেছিল, বিয়ের পর এই প্রথমবার এসেছে। আমি ওদের সেবা যত্ন ছেড়ে চালতে পারতে লোক উঠাতে পাঠাবো? রমিজ আলী আর কথা বাড়লেন না, আনমনে দ্রুত হেঁটে চলে গেলেন। এই কর্ম তাহলে নিশ্চিত পাড়ার চিকরে চোরদের কাজ। মনোয়ারা রান্না সেরে তরির ঘরটা গুছুতে এলেন। ঘরে বড় মোটা চটের বস্তা দেখে কৌতূহলী হয়ে বস্তার মুখ খুললেন। খুলতেই দেখলেন বড় সড় মোটা তাজা খাসা চালতায় ভর্তি বস্তাটা। মনোয়ারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। কাল রাতে এই অনাচার কার্য তাহলে তরি ঘটিয়েছে। হায়, এই মেয়েটার বিয়ের পরেও কোনো জ্ঞান বুদ্ধি হয়নি।
আহসানের করা আদেশ, কাল থেকে তরিকে কলেজে যেতে হবে, সময় মতো পড়াও তৈরি করে রাখতে হবে। বাড়ি থেকে আসার সময় তরি কলেজের ধবধবে পোশাকটা নিয়ে এসেছিল। বিয়ের পর সে প্রথম কালই কলেজে যাবে। কলেজে তাকে কে দিয়ে আসবে? আহসান। তার ওই উড়নচণ্ডী বুম্বা বুম্বা বাইক দিয়ে সাঁই করে তরিকে রেখে আসবে কি কলেজের গেটের সামনে? আজ রাতে লোকটাকে একবার জিজ্ঞেস করতে দেখতে হবে। তরি গালে হাত দিয়ে ভাবুক মেয়ের মতো বসে রইল। আসলে যদি আহসান তাকে কাল কলেজে পৌঁছে দিতে যায় তবে কি চমৎকার একটা কাণ্ডই না হবে। ওই যে তরির বান্ধবী শিউলি আছে না, তাকে তার বর রোজ সকালে কলেজে দিয়ে যায়। আবার খেয়াল মাফিক কলেজ ছুটি হওয়ার আগে আগে শিউলির অপেক্ষার কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থাকে। ক্লাসের সব মেয়েগুলো হা করে তাকিয়ে থাকে তখন। জানালা খুলে বারবার শিউলি আর শিউলির বরকে পালা করে করে দেখে। শিউলির সঙ্গে শিউলির বরের অবশ্য বেশ ভাব। যতবারই বরের প্রসঙ্গ ওঠে ততবারই শিউলি লাজে লজ্জায় লাল হয়ে যায়। তখন দেখতে বেশ লাগে তাকে। কাল যদি আহসান তাকে কলেজে পৌঁছে দিতে যায় কি দারুণ ব্যাপারটাই না ঘটবে। ক্লাসের মেয়েগুলো কি শিউলির বরের মতো আহসানকেও পালা করে লুকিয়ে লুকিয়ে দেখবে? না না, তা কেন হবে? আহসানকে কেন ওই দুষ্টু মেয়েগুলো লুকিয়ে লুকিয়ে দেখবে? মোটেও দেখবে না তার আহসানকে। যদি দেখে তাহলে তরি তাদের চোখ কাটা কম্পাস দিয়ে ঘুতিয়ে দেবে। 7-5 ভাবনা ছেড়ে তরি নিজের বই খাতাগুলোকে আহসানের পড়ার ঘরে সাজালো। কাজে যাবার সময় আহসানই তাকে এই ঘরের তালা খুলে দিয়ে গেছে। ঘরটা লম্বায় প্রস্থে খুব একটা বড় নয়। একটা টেবিল আছে, সঙ্গে কয়েকটা চেয়ার। ঘরের এক কোণে ছোট্ট একখানা বুক সেলফও আছে। তরি গভীর মনোযোগ দিয়ে বুক সেলফের বইগুলো ঘেঁটে দেখল। কি বড় বড় সব ক্লাসের পড়ার বই, চাকরির পড়ার বইও আছে বেশ কিছু। তরি কৌতূহল মনে প্রশ্নরা আঁকিবুকি করল। এই লোকটা তো ব্যবসা করে, তাহলে এত রাশি রাশি চাকরির বই দিয়ে তার কর্ম কি? তরি তখন পড়ার রুম থেকে সবে মাত্র বের হয়েছে। শোভা এসে তরির হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে বললেন, তরি, তোমাকে দেখতে ওই ঘরে মিতালি ভাবি এসেছে। ভয় পেও না, সে তোমাকে কিচ্ছু বলবে না। আমাদের পাশের বাড়িটাই থাকেন উনি। তুমি ঘুমটাটা দিয়ে একবার দেখা করে এসো। তরি কাপা কাপা হাতে চায়ের কাপটা ধরল। নতুন মানুষ দেখলেই তার কেমন যেন ভয় ভয় লাগে। চায়ের কাপখানা নিয়ে তরি শোভার কথা মতো বসার ঘরে গেল। মিতালি অতি আগ্রহ নিয়ে তরির দিকে তাকালো। তরি সংকোচে চোখ নামিয়ে ফেলল। মিতালির গোলগাল মুখে হাসি ফুটে উঠল। গাত্র বর্ণ কালো হলেও তিনি বেজায় সুন্দরী। তরি মিতালির দিকে চায়ের কাপটা বাড়িয়ে দিয়ে লম্বা সালাম দিল। মিতালি সযত্নে চায়ের কাপটা তুলে নিলেন। ছোট্ট চুমুক দিয়ে তরিকে সূক্ষ্ম পর্যবেক্ষণে ব্যস্ত হয়ে পড়লেন। তরির বেশ কাছে গিয়ে বসলেন। তরির কানে ফিসফিস করে বললেন, শোনো, নতুন নতুন বিয়ে হয়েছে তোমাদের, বেটা মানুষের খাউশ একটু বেশিই থাকে। তুমি কিন্তু না করো না, যা চায় তাই দিও। তরি সরল মনে এত কথার মার প্যাচ বোধগম্য হল না। সে শুধু মাথা দুলিয়ে সায় জানাল। মিতালি ফের বললেন, পারলে যত দ্রুত সম্ভব একটা বাচ্চা নিয়ে ফেলো। আহসান তো ব্যবসার কাজে বাইরে বাইরেই থাকে, তোমার বাচ্চা নিয়ে ভালোই সময় কাটবে। তরি এবার আগের মতো মাথা দুলিয়ে সায় জানাল। মনে তার তীব্র সংকোচ। প্রথমে বুঝতে না পারলেও মিতালি আন্টির কথা এখন সে বুঝতে পেরেছে। আশঙ্কাজনক পরিস্থিতিতে শোভা যেন সুপারম্যানের মতো হাজির হলেন তরির জন্য। মিতালি শোভাকে দেখা মাত্রই মিইয়ে গেলেন। স্বাভাবিক কথাবার্তার প্রসঙ্গ ফেরালেন। তরি যেন বুকে প্রাণ ফিরে পেল। মিতালি চলে যাওয়ার পরপরই তরি আহসানের ঘরে এলো। তখন প্রায় সন্ধ্যা। আহসান তখনও কাজ সেরে বাড়ি ফেরেনি। এই ঘরটাকে কি প্রকৃত পক্ষে আহসানের ঘর বলা চলে? তরির মা মনোয়ারা বলেছিল যে, বিয়ের পর নিজেকে একা বলতে আর কিছু থাকে না, স্বামী স্ত্রী উভয় মিলেমিশে হয়ে যায় আমাদের। তাহলে তো এখন এটা আর আহসানের ঘর না, এটা তাদের ঘর। আসলেই কি তরির সব কিছুই এখন আর তার একার নয়? এই যে অল্প কিছুতেই তরি দুঃখ পেয়ে কেঁদে ফেলে।
আবার মাঝে মধ্যে খুব সূক্ষ্ম বিষয়কে কেন্দ্র করে ঘণ্টাখানেক হাসে। এর ভাগও কি আহসানকে দিতে হবে? বিষয়টা যদিও একপাক্ষিক হবে না। তরির সুখ দুঃখের ভাগ যদি আহসান নেয়, তবে আহসানের সুখ দুঃখের ভাগও নিতেও তার দুঃখ নেই। যদি নেবার হয় তাহলে সত্যি নেবে, কিন্তু আহসান যদি তরির সুখ দুঃখের ভাগ নিতে অস্বীকার করে তাহলে কি হবে? না, আহসান লোকটা কেন তরির সুখ দুঃখের ভাগ নেবে না? লোকটাকে তরির স্বার্থপর কিংবা মন্দ বলে মনে হয় না। আনমনে পায়চারি করতে করতে তরির চোখ পড়ল আলনাতে রাখা আহসানের ধূসর রঙের একটা শার্টের দিকে। শার্টের বুকের দিকের পকেটটায় কলমের কালি লেগে আছে। তরি দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে স্মৃতির পাতায় ডুব দিল। হায়দার প্রায়ই বুক পকেটে কলম নিয়ে ঘুরতেন। কলমের কালি লিক হয়ে পুরো পকেট সহ শার্টে ছড়িয়ে যেত। কি যে বিতিকিশ্রী অবস্থা হতো। মনোয়ারা বারবার এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করলেও হায়দার ভুল করেই বসতেন। শেষে তরি আর মনোয়ারা দুজনে দীর্ঘ পরিশ্রম করে কলমের কালি তুলতেন। তরি আহসানের শার্টটা হাতে তুলে নিল। বেসিনে গিয়ে পানি দিয়ে ভিজিয়ে দীর্ঘ সময় নিয়ে কলমের কালি তুলল। বারান্দায় গিয়ে রশিতে শার্টটাকে মেলে দিল। একটা সময় তরি নিজের বাবার শার্ট এভাবেই ধুয়ে দিত। আজ সময়টা ভিন্ন। এবারের মানুষটা তরির স্বামী, যার সঙ্গে তরি নিজের সুখ দুঃখের বাটোয়ারা করেছে। আহসান কাজ শেষে বাড়ি ফিরেই ঘরে গিয়ে তরির আশায় বসে রইল। সকালের পর তরির সঙ্গে আর দেখা হয়নি। আগে তো কখনো এমন হয়নি, কখনো কাউকে দেখার জন্য এতটা তৃষ্ণা পায়নি। আজ কেন পাচ্ছে? এটা কি তার দুর্বলতা? তরি মেয়েটা মাত্র কয়েকদিনে তার মনে নিজের জন্য জায়গা করে নিল। তরিকে দেখতে না পেলে আহসানের অসহ্য লাগে। সবকিছু থাকা সত্ত্বেও খালি খালি মনে হয়। কেমন যেন শূন্য শূন্য লাগে সবকিছু। এর কারণ কি? এটা কি কোনো অসুখ? তবে এই রোগের পথ্য কি? তরি, হ্যাঁ, তরি তো তার এই রোগের কারণ। কই, তরি যখন ছিল না তখন তো আহসানের এমন লাগেনি। রোগের নাম যখন তরি, এই রোগের পথ্যও হওয়া উচিত তরি। সব কিছুই তরি, সব। আহসান বাড়ির বেশ পুরনো রকিং চেয়ারে বসে ঝিমুচ্ছে। তরি তখনই কোমরে কাপড় গুজে ঘরে এলো। এতক্ষণ সবার সঙ্গে ছিল সে। শোভা রাতের রান্না করছে। তরি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তরি অবশ্য হাত লাগাতে চেয়েছিল। শোভাই তরিকে কিছু করতে দেয়নি। মনুষ্য জগতের কারো উপস্থিতি টের পেয়ে আহসান চোখ খুলল। সামনে তার তরি দাঁড়িয়ে। পাকা গিন্নিদের মতো কোমরে শাড়ির আঁচল গুজে রেখেছে সে। আহসান তরিকে দেখেই উঠে সোজা হয়ে বসল। বলিষ্ঠ কণ্ঠে বলল, কাল থেকে বই খাতা নিয়ে সন্ধ্যার পর পড়তে বসবে। আমি বাড়ি এসে তোমাকে পড়া দেখিয়ে দেব। মাথা দুলিয়ে সায় দিল। প্রতি উত্তরে বলল, আমি কিন্তু বিজনেস স্টাডির স্টুডেন্ট, আপনি আমায় পড়াতে পারবেন? আহসান নিজের চুলে হাত বুলাতে বুলাতে বলল। আমার ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং। তরি লজ্জায় আর কোনো প্রশ্ন করল না। আলনার সামনে গিয়ে আহসানকে বলল, এখানে আপনার একটা ধূসর রঙের শার্ট ছিল, ওটার বুক পকেটে কলমের কালি লেপটে ছিল। জানেন, আপনার মতো আমার বাবাও বুক পকেটে কলম রাখতে গিয়ে কালি লাগিয়ে ফেলতেন। আমি আর মা মিলে বাবার শার্ট ধুয়ে দিতাম। আপনার শার্ট ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি, সকালের মধ্যে শুকিয়ে যাবে। আহসান তরির কথা শুনে তৃপ্ত বোধ করল। চোখ মুখে শান্তির ঝলক দেখা দিল। মায়ের পর, রুমির পর তরি তার খেয়াল রাখছে। ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে শুধরে দিচ্ছে। আহসান মুখ ফুটে খুব বেশি কিছু বলতে পারল না। সে আজ যা অনুভব করছে তা কি সত্যি বলার মতো? শুধু ছোট্ট করে তরিকে বলল, ধন্যবাদ। তরি তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। আহসানের বুকের ব্যথাটা আরো তীব্র হয়ে জেঁকে বসল। তরি কোমল স্বরে বলল, মা বলেছে বিয়ের পর স্বামীর কাজকে নিজের কাজ ভেবে করতে হয়। এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আজ বিকেলে মিতালি আন্টি এসেছিলেন। উনিও তো বললেন যে আপনি যা চান তাই যেন দিয়ে আপনাকে না করতে নিষেধ করেছেন। ছেলে মানুষের খায়েশটা কি একটু বেশিই থাকে। আহসান তরির কথার মানে ধরতে পেরে লজ্জায় মাথা নুইয়ে ফেলল। তরির সেদিকে মনোযোগ নেই। তরি নিজের মতো বিড়বিড় করতে করতে বলল, আবার বললেন যে
আপনি নাকি সারাদিন বাইরে থাকেন, তাই যেন তাড়াতাড়ি বাচ্চা নিয়ে ফেলি। কথার ছলে আনমনে তরি আহসানের দিকে তাকাতেই চমকে উঠল। আহসান কিংকর্তব্য বিমূঢ়ের ন্যায় তার দিকে তাকিয়ে রয়েছে। এবার কথার মানে ধরতে পেরে তরি লজ্জায় মিইয়ে গেল। মুখে আঁচল চেপে এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। কি লজ্জা, কি লজ্জা! কি দরকার ছিল লোকটার সামনে এসব বলার? নেহাতই সে বুঝতে পারেনি, না হলে ভুলেও ওই লোকটার সামনে এসব লজ্জার কথা তুলতই না। ভুল বুঝতে পেরে তরি নিজের মাথায় গাঁটটা মারল। লোকটা তাকে কি ভাবছে কে জানে। খারাপ ভাবছে কি? ভাবলে ভাবুক, তরি ওসব নিজে থেকে বলেনি। মিতালি আন্টি না বললে তরি বুঝি অমন কথা মুখে তুলত? অপরদিকে আহসান তরির লজ্জামাখা মুখ দেখে মনে মনে বিড়বিড় করে বলল, ধরলাম না ছুঁইলাম না, এখনই বাচ্চা? কথাটা তরির কান অবধি পৌঁছালো না হয়তো। কানে গেলে লজ্জায় সত্যি সত্যি সে ভিমড়ি খেত।